বিভিন্ন জায়গায় অভিযান শুরু করি এবং আমরা জানতে পারি যে এই চক্রটা একদিকে নরসিংদীর রায়পুরার কিছু লোক রয়েছে, এর সাথে রয়েছে কিশোরগঞ্জের কিছু লোক রয়েছে ঢাকার দোহার নবাবগঞ্জের, এবং কিছু লোক সিলেটি। এবং এটা আমরা পরে জানতে পেরেছি রোমেলের মাধ্যমে যে তারা সিলেটি ল্যাঙ্গুয়েজে কথা বলেছে। এবং আমরা যে আসামিদের সম্পর্কে যে ধারণাটা পেয়েছি তার একটা বড় অংশ 7 জনকেই আমরা পেয়েছি যারা রয়েছে একদম সক্রিয় ছিল ঘটনাস্থলে, তারা লিবিয়াতে রয়েছে। আমরা এদের বাংলাদেশ যে পার্টটা, বাংলাদেশের যে অংশটা যারা এদেরকে অর্গানাইজ করে এবং টাকা পয়সা লেনদেন করে, এদের একটা বড় অংশ আমরা গ্রেপ্তার করতে পেরেছি এবং তাদের মাধ্যমেই আমরা রোমেলকে আমরা উদ্ধার করতে পেরেছি। আমরা মামলা হওয়ার পূর্বেই আমরা ঢাকার দোহা নবাবগঞ্জ, ঢাকার শহরের ভিতরে এবং আমাদের রায়পুরাতে এবং কিশোরগঞ্জে, ভৈরবে, বিভিন্ন জায়গায় একাধিক টিম অ্যাক্টিভেট করে আমরা একই সাথে একাধিক টিম কাজ করে আমরা বেশ কয়েকজনকে অ্যারেস্ট করি। সেখানে তাদের কাছ থেকে, বিশেষ করে ঢাকার দোহার নবাবগঞ্জ থেকে আমরা ওই একটা পর্যায়ে ভিকটিমের পরিবারকে বারবার বলা হচ্ছিল যে পুলিশের কাছে যদি যাও, পুলিশের কাছে যদি কোনো তথ্য দাও, তাইলে কিন্তু তোমার ভিকটিমের লাশও তোমরা পাবে না, ভিকটিমে মেরে ফেলা হবে এবং তার লাশও পাওয়া যাবে না। যার জন্য প্রাথমিকভাবে আমরা তদন্তের শুরুতে আমাদের যে কার্যক্রম সম্পর্কে তাদেরকে বুঝতে দেইনি এবং একটা পর্যায়ে আমরা বলেছি যে তাদেরকে কিছু টাকা পাঠানো হোক, যেহেতু অত্যাচারের মাত্রা বেশি বাড়াচ্ছে এবং পরিস্থিতি খারাপ, এবং আমরা কিছু সোর্সও পাবো, টাকা পাঠালে বোঝা যাবে। তখন ওরা 12টা সিম নাম্বার দিয়েছিল বিকাশের এবং একটা অ্যাকাউন্ট নাম্বার দিয়েছিল ডাচ বাংলা ব্যাংকে টাকা পাঠানোর জন্য। তো সিমগুলোতে 4টা সিমে 1.5 লক্ষ টাকা পাঠানো হয় এবং টাকাটা রিসিভ করার পরে 1.5 লক্ষ টাকায় হবে না, ঠিক আছে, আরও টাকা পাঠাও, ঠিক আছে, 1.5 লক্ষ টাকা কিছু হবে না। এইভাবে 1.5 লক্ষ টাকা রিসিভ করছে এটা জানায় আরও টাকার তাগাদা দিয়ে তারা রাখে। এবং আমরা কৌশলে ওদিনকে রাতেই এবং ওদিন রাত্রে এবং পরের দিন সারাদিন আমরা অভিযান পরিচালনা করি এবং আসামিদের কাছ থেকে আমরা 22টা সিম পেয়েছি এবং এগুলো সবগুলোর সাথেই প্রায় টাকার ট্রানজ্যাকশন আছে ব্যাপকভাবে। এবং আমরা এই বিভিন্ন অভিযানে 9টা মোবাইল ফোন উদ্ধার করেছি এবং আমরা প্রাথমিক যে অভিযানটা করেছিলাম সেখানে দোহার নবাবগঞ্জ থেকে এবং ভৈরব থেকে আমরা 2 জনকে গ্রেপ্তার করি, চালান দিয়েছিলাম। এবং এদের মূল হোতাটা তখন বাংলাদেশে ছিল, যার নাম হচ্ছে আসামি সোহেল। কিন্তু সোহেলকে আমরা পাইনি। সোহেলকে পাওয়ার জন্য তখন ব্যাপক চেষ্টা করি। একটা পর্যায়ে আমরা সোহেল যাতে দেশের বাইরে যেতে না পারে সেই জন্য দেশের সকল বিমানবন্দর এবং স্থলবন্দরে আমরা মেসেজ পাঠাই, চিঠি ইস্যু করি যে তারা যাতে দেশ থেকে যাদের পাসপোর্ট ভিসা নিয়ে যেতে না পারে। তো আল্লাহ রসিম রহমত যে এটা আসলে আমাদের লাক বলতে হবে যে সোহেল এই ঢাকা এয়ারপোর্ট থেকে দেশের বাইরে দুবাই যাওয়ার জন্য, শারজা যাওয়ার জন্য, ঠিক আছে, সে চেষ্টা করে এবং সে দেশের বাইরে গেলে আমাদের এই মামলা তদন্ত বা এই অগ্রগতিটা একদম জিরো হয়ে যেত হয়তো, ঠিক আছে। তো এয়ারপোর্ট মেসেজ দেওয়ার ফলে আমরা যে আগে মেসেজ দিয়ে রেখেছিলাম, যার ফলে এয়ারপোর্ট আমাকে তাৎক্ষণিক জানায় যে সোহেল নামে আপনারা যাকে চাচ্ছিলেন সে কিন্তু এয়ারপোর্টে আছে। আমরা তাকে বসে রাখার কথা বলে আমরা তাৎক্ষণিক গিয়ে তাকে অ্যারেস্ট করি। তাকে রিসিভ করার পরে আমরা 2 দফায় রিমান্ডে নেই এবং সে রিমান্ডে জিজ্ঞাসাবাদে ব্যাপক তথ্য দেয় এবং ঘটনার সংশ্লিষ্টতা সংক্রান্ত ব্যাপক তথ্য দেয় এবং স্বীকারোক্তি দেয়। এবং রিমান্ডে থাকাকালীন সময়ে আমরা ভিডিও কলের মাধ্যমে লিবিয়াতে তার যে সাঙ্গপাঙ্গরা যারা লিবিয়াতে কার্যক্রমটা চালাচ্ছে তাদের সাথে অনলাইনে কথা বলা হয়। কথা বলার একটা পর্যায়ে অনেক কথা দরবে অনেক কিছুর পরে একটা পর্যায়ে মানে আসামি সোহেলের চাপের ফলেই এই ভিকটিমকে ফেরত দেওয়ার জন্য সম্মতি হয়, যেহেতু সেই নাটের গুরু, ঠিক আছে,
সে ভিকটিমকে দ্রুত বাংলাদেশে পাঠানোর জন্য বলে। একটা দিনে তখন প্রচুর নাটকীয়তা হয় যে আজকে এখন পাঠাচ্ছি লিবিয়া ত্রিপলি, এখান থেকে অনেক দূরে, 7 ঘন্টার জার্নি, গাড়ি পাচ্ছি না, এই না সেই না, নানান বিষয়। পরে রাত্র 3টার সময়ে অনেক জার্নি করে ওকে সেই প্রত্যন্ত এলাকা থেকে নিয়ে এসে ত্রিপলির কাছাকাছি একটা এলাকায় আরেকজন আসামি যার নাম হচ্ছে রহমতুল্লাহ, তার কাছে পৌঁছে দিয়ে আসে। মানে বন্দি এলাকা থেকে, যেখানে ওরা গোপনে বন্দি রাখতো, সেখান থেকে এনে ওদের আরেকজন কানেকশন রহমতুল্লাহর বাসায় পৌঁছে দেয় এবং তাকে বাংলাদেশে পাঠানোর জন্য একটা দায়িত্ব দেয়। এটা মূলত আমাদের প্রেশারের কারণেই হয়। তো এই পর্যায়ে আরেকটা সমস্যা দেখা দেয়, সেটা হচ্ছে ভিকটিমের কাগজপত্র ওরা আগের থেকেই নষ্ট করে ফেলছে, ওরা কাগজপত্র দেয় নাই, যার ফলে এই তাকে যে পাসপোর্ট এবং ভিসার মাধ্যমে যে নিয়মিতভাবে তাকে প্রেরণ করা, বাংলাদেশে পাঠানোর একটা জটিলতা তৈরি হয়। সেই পর্যায়ে আমরা লিবিয়ার যে এম্বাসি আছে, এম্বাসির অফিসারদের সাথে আমি নিজে ব্যক্তিগতভাবে 2-3 বার কথা বলেছি এবং আমার অফিসাররা এটা নিয়ে বারবার কাজ করেছে। 22 দিন, দীর্ঘ 22 দিন ওখানে বন্দি থাকার পরে, ওখানে লিবিয়ার ত্রিপলিতে আনার পরে ওখানেও তো সে প্রায় 20 দিনের মতন ছিল, 20-21 দিন ছিল সেখানেও। সর্বশেষ তাকে গত সমস্ত কাগজপত্র সেট আপ করে দিয়ে এম্বাসি সহায়তা করেছে আমাদেরকে। এরপরে গত 24 মেতে তাকে বাংলাদেশে প্রেরণ করা হয়। আমরা এয়ারপোর্টে গিয়ে তাকে রিসিভ করি। তো এরপরে ভিকটিমের মুখে আমরা অনেক হৃদয় বিদারক ঘটনা আমরা শুনতে পাই এবং বাংলাদেশের অনেক লোক সেখানে বন্দী আছে এবং তার ধারণা যে পূর্বেও এই ধরনের লোকজনকে তাদেরকে নিয়ে যাচ্ছে, কিছু লোকের কাছে টাকা নিচ্ছে, আবার ছেড়ে দিচ্ছে, আবার কিছু লোক নিচ্ছে, এরকম একটা মানে চক্রাকারে তারা এই কাজগুলো করছে, যেটা অত্যন্ত দুঃখজনক। আমাদের দেশের এই প্রবাসী ভাইয়েরা অনেকেই একটু ভালো জীবনযাপন করার স্বপ্নে তারা দেশের বাইরে যায়, তারা যে দেশের বাইরে গিয়ে এরকম ভয়াবহ পরিবেশের মুখোমুখি হবে সেটা বিশ্বাস করা যায় না এবং এটা অত্যন্ত দুঃখজনক একটা বিষয়। তো ভিকটিমের কাছে আমরা অনেক তথ্য জেনেছি এবং ভিকটিম একটা পর্যায়ে কোর্টে উপস্থাপন করা হলে ভিকটিম বিস্তারিত তথ্য সহ কোর্টে 164-এ বিস্তারিত তথ্য প্রদান করে। আপনারা ভিকটিমের সাথে কথা বলতে পারবেন বা ভিকটিমের পরিবারের সাথেও কথা বলতে পারবেন, এখানে আছে। তো আমরা মনে করি যে পুলিশ ব্যুরো অফ ইনভেস্টিগেশন একটা তথ্য প্রযুক্তি নির্ভর, একটা আধুনিক প্রযুক্তি নির্ভর একটা অর্গানাইজেশন এবং অপরাধীরা যত শক্তিশালী হোক না কেন, যেই হোক না কেন, তারা পার পাবে না, বাংলার মাটিতে তাদের বিচার হবে। এবং আমরা আমাদের এই যে পিবিআই যে ছোটোখাটো যে কাজকর্ম, এগুলোকে আমরা মনে করি যে সাংবাদিক ভাইয়েরা আমাদের সহযোদ্ধা, তারা তার কলমের মাধ্যমে আমাদের এই বিষয়গুলো সুন্দরভাবে তুলে ধরবে এবং আমাদের এই ছোটোখাটো অর্জনকে তারা সুন্দরভাবে জাতির কাছে তুলে ধরবে। আপনাদের যদি কোনো প্রশ্ন থেকে থাকে তাহলে প্রশ্ন করতে পারেন। না, ওই যে বললাম 11 জন এবং ও সহ 12 জন, ওই সময়টাও 12 জন দেখেছে। এর ভিতরে আবার কাউকে টাকা দিয়ে ছেড়ে দেওয়া হচ্ছে, আবার কাউকে নতুন করে আনা হচ্ছে। এবং যখন আমাদের পক্ষ থেকে যখন প্রচণ্ড প্রেশার দেওয়া হয়েছে এবং পুলিশের কাছে সোহেল অ্যারেস্ট আছে এবং তার আরও কয়েকজন অ্যারেস্ট আছে, এই পরিস্থিতি যখন সৃষ্টি হয়েছে, তখন তারা আগে যেখানে 12 লাখ, 15 লাখ, 20 লাখ করে চেয়েছে, সেইখানে আরও কমায় এনে দেয়, 5 লাখ দাও, 7 লাখ দাও, 2 লাখ দাও, তাড়াতাড়ি দাও, এরকম ছাড়ার একটা হিড়িক তৈরি করছে, এরকমই জানতে পারলাম। সর্বশেষ সে ওখানে 11 জনকে দেখে এসেছে। লিবিয়ার এলাকাটার নাম হচ্ছে না মিসরাত, এলাকাটার নাম হচ্ছে মিসরাত। বেনগাজি হচ্ছে এয়ারপোর্ট, বেনগাজির মাধ্যমে গিয়েছে। সোহেল একটা সময় লিবিয়াতে ছিল দীর্ঘদিন এবং লিবিয়া থেকে সে মাঝে মাঝে দেশে আসে এবং দেশ থেকে চলে যায় এবং এই কিছুদিন হয়েছে সে বাংলাদেশে ছিল এবং আমরা বিশ্বাস করি যে সে যদি আবার এখান থেকে চলে যেতে পারতো তো আবার হয়তো দীর্ঘদিনেও সে আসতো না, তাকে পাওয়া কঠিন হতো এবং এই মামলা তদন্ত কঠিন হয়ে যেত না। এইটা বলছি এই অর্থে বাংলাদেশে যে টাকা কালেকশন, টাকা ট্রানজেকশন এবং এখান থেকে লোকজন প্রেরণ
এই এদের এদের যে বার্তাগুলো পাঠানো, এই যে অমুক গেল, অমুককে আটকায় দেওয়া যেতে পারে, অমুক অমুক জায়গায় আছে, এই সকল কোঅর্ডিনেশনের সব কাজগুলো সে করে। এবং কেন মূল হোতা বলছি, যে সে যদি মূল হোতা না হয় তার কথা তো জুনিয়ররা শুনবে না, ঠিক আছে? সে বিপদে পড়ছে, মানে যার ফলে কিন্তু আমরা ভিকটিমকে উদ্ধার করতে পেরেছি। তার ভিতরেও মানে ওদের ভিতরে মতবিরোধ ছিল, কথা কাটাকাটি হয়েছে, পাঠাই দেওয়া যাবে না, দিলে বিভিন্ন সমস্যা হবে, বিভিন্ন কথা হয়েছে, দীর্ঘ নাটক করতে হয়েছে, একটা পর্যায়ে আমরা তাকে উদ্ধার করতে পেরেছি। আমরা ওখানে যাদেরকে পেয়েছি, যেমন ওরা অনেক নিক নেমে ডেকেছে, বেয়াই আসছে, বেয়াই বানানি দাও তো, ঠিক আছে, এটা হাড্ডি গুঁড়া করো, ঠিক আছে। আবার ওই অমুকের নাম, কয়েকজনের নাম আমরা পেয়েছি, কিন্তু এগুলো সব নিক নেম, কিন্তু সেগুলো আমরা যাচাই করে দেখতেছি। এবং যেহেতু তারা এখনো দেশের বাইরে, আপনাদেরকে আমরা ওই ধরনের তথ্য দিলে আমাদের গ্রেপ্তারের সমস্যা হবে, ঠিক আছে। আমরা অনেকগুলো নাম পেয়েছি, সেগুলো নিয়ে আমরা কাজ করতেছি।